সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বার কাউন্সিলভুক্ত সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং এই আইনটি জায়গা জমি ভূমির সাথে জড়িত সবচেয়ে মেজর একটা আইন। অর্থাৎ দেওয়ানি মামলার যদি আমরা বলি মেরুদণ্ড হচ্ছে এই আইনটা। তো যেহেতু যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের এই রমজান মাসে ফ্রি ক্লাস চলতেছে। তো আমরা মোটামুটি দুটা ক্লাস শেষ করেছি, একটা হচ্ছে যে আমাদের পেনাল কোড, আর একটা হচ্ছে তামাদি আইন। তো আজকে আমরা মূলত তামাদি আইনের অনুচ্ছেদ এবং পাশাপাশি সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আপনি যদি ভিডিওটা একটু ভালো করে দেখার চেষ্টা করেন অথবা এক দুইবার দেখেন, তো আশা করি আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনটা জিনিসটা কি খুব সহজেই আপনার বুঝে আসবে। এবং আপনি যদি এই ভিডিওটা কয়েকবার দেখেন, মূল বই নাও পড়েন, তারপরেও আশা করি যে আপনি মোটামুটি বার কাউন্সিল পরীক্ষায় 50% অ্যান্সার কিন্তু করতে পারবেন। মূল জিনিসটা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনি কি পড়তে যাচ্ছেন এবং যেটা পড়তে যাচ্ছেন সেইটা আসলে আপনার কাজে দিচ্ছে কিনা। এইটুকু যদি আপনি বুঝতে পারেন, বাকিটা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে। তো অলরেডি গ্রুপে আমরা পিডিএফ গুলো দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর যারা লাইভে দেখতেছেন তাদের জন্য আমরা কমেন্টে পরবর্তীতে দিয়ে দিব। তো আমাদের আরেকটা যে সমস্যাটা সেটা হচ্ছে যে যেহেতু আইনগুলো ইংরেজিতে, তো আমরা এই ইংরেজি ভীতি আমাদের এখনো কাজ করে। সবাই চান যে বাংলায় আইন পড়তে। তো মনে রাখবেন, আমাদের বাংলাদেশের হাইকোর্টের প্র্যাকটিস কিন্তু ইংরেজিতে, ভার্সিটিতে আপনারা ইংরেজিতে পড়াশোনা করেন। তো কি জন্য আপনাদের ইংরেজি ভীতি হবে এই জিনিসটাই বুঝে আসে না। আপনি নিম্ন আদালতে সাবঅর্ডিনেট কোর্টে যদিও বাংলা চলে, কিন্তু ম্যাক্সিমাম 50%-এর উপরে আপনার ইংরেজি শব্দ। তো টোটাল জিনিসটা আপনাকে ইংরেজিতে পড়ার কিন্তু দরকার নাই, জাস্ট সামান্য কিছু শব্দ যদি আপনি ইংরেজিতে পড়েন সেটাই যথেষ্ট। তো যাই হোক, আমরা তারপরেও সুনির্দিষ্ট প্রতিকার আইনের ভিতরে আসলে মূল যে জিনিসগুলো আছে সেগুলো একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনি যদি এই জিনিসটা কয়েকবার মাথায় নিতে পারেন তাহলে বাকি জিনিসগুলো, বাকি যেটা আছে সেটা অটোমেটিক আপনার মাথায় কিন্তু চলে আসবে। তো দেখেন, এই যে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন, এই আইনটার সাথে সব সময় তামাদি আইনের অনুচ্ছেদ জড়িত। আপনি যখনই সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়বেন, অবশ্যই অবশ্যই তামাদি আইনের অনুচ্ছেদগুলো আপনি মনে করার চেষ্টা করবেন পাশাপাশি, তাহলে আপনার জন্য বিষয়টা আরো ইজি হবে, খুব সহজে দুটো আইনই মনে থাকবে। তো দেখেন, সুনির্দিষ্ট আইনের সর্বপ্রথম যে ধারাটা আমাদের মনে রাখতেই হবে সেটা হচ্ছে সম্পত্তির দখল উদ্ধার, ধারা 8। সেখানে আমাদের বলতেছে যে রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি, বা আমরা সহজ বাংলায় বলতে পারি যেখানে আপনার দলিল আছে, যেখানে আপনার মালিকানা আছে, এরকম সম্পত্তি আপনি আদালতে মামলা দায়ের করে তার দখল উদ্ধার করতে পারবেন। তাহলে মালিকানা সহ যেখানে আপনার কাছে একটা দলিল আছে, আপনি ইনটাইটেল, এরকম ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারার আশ্রয় নিব। 8 ধারার আশ্রয় নিয়ে মামলা করব, মামলা করে আমরা যাবতীয় প্রতিকার পাবো। তো এর বেশি কিছু কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা নাই। তো আমরা মামলাটা কত দিনের মধ্যে করতে পারবো? তো তখন তামাদি আইনের অনুচ্ছেদ আমাদের স্মরণ করে দেয় যে মামলাটা আপনি 12 বছরের মধ্যে করবেন। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে তামাদি আইনের অনুচ্ছেদ আপনি একসাথে মিলিয়ে পড়বেন। আর এগুলাই বারবার পরীক্ষায় আসে কোনো না কোনো একটা। এখন এই 12 বছরের ক্ষেত্রে যখন আমরা তামাদি আইনের অনুচ্ছেদে যাব, সেখানে দুই জায়গার বলা আছে যে 12 বছর। একটা হচ্ছে যে 142 পাবো, একটা আমরা 144 পাবো। তো দুইটার ক্ষেত্রে মেইন একটা পার্থক্য হচ্ছে যে দেখেন, আপনি একটা সম্পত্তির দখলে ছিলেন, আপনাকে কেউ উচ্ছেদ করে দিছে, তো উচ্ছেদের দিন থেকে 12 বছরের মধ্যে আপনি মামলা দায়ের করবেন। আর আরেকটাতে হচ্ছে যে আপনি কোনোদিন দখলে যান নাই, আপনি ইনটাইটেল হইছেন, অর্থাৎ আপনি একটা দলিলে হয়তো সম্পত্তি ক্রয় করছেন, এখন পর্যন্ত দখলে কোনোদিন যাইতে পারেন নাই। তো দুইটা অনুচ্ছেদে দুই রকম কথাবার্তা বলে, কিন্তু সময়সীমা আমাদের 12 বছর। তাহলে যদি কোনো সম্পত্তির মালিকানা আমাদের কাছে থাকে, আমরা যদি ইনটাইটেল হই, আমাদের কাছে যদি দলিল থাকে, আদালতে ডিক্রি থাকে, তাহলে আমরা কি করতে পারবো? তামাদি আইন বলতেছে 12 বছরের মধ্যে মামলা দায়ের করব। এখন এই 12 বছর দুইটা ক্যাটাগরিতে বিভক্ত হয়, 142 এবং 144। একটাতে বলে যে আমাদের যে দিন থেকে আমরা উচ্ছেদ হয়েছি সেই দিন থেকে 12 বছরের মধ্যে। আর 144-এ বলে যে আপনি যদি মালিকানা অর্জন করে থাকেন, কোনোদিন ওই সম্পত্তির দখলেও না যান, তাহলে 144-এর অধীনে আপনার ক্যালকুলেশনটা করে 12 বছরের মধ্যে আমরা মামলা দায়ের করে সেই সম্পত্তি দখল ফিরে পাবো। এখন আসি আমাদের 9 নাম্বার ধারাটা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের। এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে ছোট খাটো এদিক সেদিক করে একটা প্রশ্ন কিন্তু থাকে, সাধারণ মানুষ হিসাবে গুরুত্বপূর্ণ।
তবে বর্তমানে আমাদের বাংলাদেশে এই ধারায় মামলা হচ্ছে না, যেহেতু আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন নতুন আইন এসেছে। ওই ধারায় মামলাটা করাই হচ্ছে বেস্ট, কারণ সেখানে কোর্ট ফি দেওয়া লাগে না। এইখানে নয় ধারায় মামলা করতে কোর্ট ফি দেওয়া লাগে। তো এই জন্য যেদিকে সুবিধা, আপনি একজন আইনজীবী হলেও আপনার কাছে যদি কেউ এরকম কোনো সম্পত্তিতে সে দখলে ছিল, তার কোনো মালিকানা ছিল না, তাকে কেউ উচ্ছেদ করছে, মামলা করতে আসলে আপনার উচিত হবে ওই যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে যাওয়া, যেখানে সামান্য মাত্র 10 টাকার কোর্ট ফি দিয়ে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করবেন। আর এই নয় ধারায় মামলা করতে গেলে আপনাকে আনুপাতিক হারে খরচ দিতে হয়। যদিও আমরা বিভিন্ন প্রকার বই আপনি পাবেন যে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক, বিষয়টা আসলে এমন না। নয় ধারার মামলার কোর্ট ফি লম্বা চড়া একটা লিস্ট আছে, তবে ম্যাক্সিমাম কোর্ট ফি হয় 8,250 টাকা। এটা হচ্ছে নয় ধারার মামলার সর্বোচ্চ কোর্ট ফি। তো এই জন্য এখন একজন আইনজীবী হিসাবে আপনার কাছে কেউ যদি প্রতিকার চাইতে আসে, এখন নয় ধারায় কি প্রকার প্রতিকার পাওয়া যায় এটা একটু বোঝার চেষ্টা করেন। 8 ধারায় তো বললাম দলিল আছে। এখন আপনি ধরেন যে একটা ঢাকার মধ্যে আছেন, একটা বাসায় ভাড়াটিয়া আছেন, 1 বছরের চুক্তি আছে আপনার। এখন 6 মাস পরে মালিক আপনাকে উচ্ছেদ করে দিল, আপনি কিন্তু ওই সম্পত্তির মালিক না। তার মানে 8 ধারায় মালিক, আপনি মামলা করে ওই বাড়িতে যাইতে পারবেন না। তো তখন আপনি কিন্তু নয় ধারার আশ্রয় নিতে পারেন। নয় ধারার যদি আপনি আশ্রয় নেন, আপনার মালিকানা থাকুক বা না থাকুক, আপনি যে ওইখানে একজন বৈধ দখলদার ছিলেন, বৈধভাবে সেখানে আপনি বসবাস করতেছিলেন চুক্তি মোতাবেক, এতটুকু প্রমাণ করতে পারলে আদালত কি করবে, আপনার দখল আপনাকে ফিরিয়ে দিবে। তাহলে নয় ধারা মালিকানার সাথে কোনো সম্পর্ক নাই, নয় ধারা হচ্ছে শুধু দখলের সাথে সম্পর্ক। যে আইনের বেসিক একটা নিয়ম হচ্ছে, যিনি দখলে ছিলেন উনিই দখলে থাকবেন। আর যদি কারো মালিকানা থাকে, সে প্রপার আদালতে মামলা করে আদালতের আদেশ সহ আপনাকে উচ্ছেদ করবে। তাহলে নয় ধারায় হচ্ছে আমাদের, যদি কেউ কোনো সম্পত্তি থেকে কাউকে বেদখল করা হয়, সেখানে তার মালিকানা যদি নাও থাকে তাতে কিছু যায় আসে না, সে আদালতে মামলা করে তার সম্পত্তির দখল ফেরত পেতে পারে। এখন কত দিনের মধ্যে মামলা করবে? এখন তামাদি আইনের 3 নম্বর অনুচ্ছেদ বলতেছে যে এই আইনের অধীনে যাইতে হইলে তাকে 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। তাহলে এই আইনের অধীনে যাইতে হলে আপনাকে 6 মাসের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। এই যে দুইটা অনুচ্ছেদ আমরা পড়লাম, এই দুইটার মধ্যে আপনার যদি ক্লিয়ার কাট যদি ধারণা না থাকে, পরীক্ষায় আসলেও আপনি ভুল অ্যান্সার করবেন। তাহলে 8 ধারায় হচ্ছে যেখানে আপনার কাছে দলিল আছে, মালিকানা আছে, কিন্তু আপনি দখলে যাইতে পারেন নাই অথবা আপনাকে বেদখল হয়েছে, তখন শুধু আপনি 12 বছর সময় পাবেন। আর 9 ধারা হচ্ছে যেখানে আপনার কোনো দলিল পত্র নাই, জাস্ট আপনি সেখানে দখলে ছিলেন, তো অপর ব্যক্তি বেআইনি ভাবে আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে বেদখল করে দিছে। তো আপনার কাছে যেহেতু দলিল নাই, আপনি তো 8 ধারায় মামলা করতে পারবেন না। তো এই জন্য আপনাকে 9 ধারা সুবিধা দেওয়া হচ্ছে যে আপনি 6 মাসের মধ্যে আসেন, আমরা আপনার দখল আপনাকে ফিরাই দিব। এই 9 ধারার মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে বলা হচ্ছে যে 9 ধারায় আমরা যে ডিক্রিটা পাবো, এই ডিক্রিটার বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না। কারণ হচ্ছে এখানে মালিকানার কোনো বিষয় না, শুধু দখল ফেরত দেওয়া হয়েছে। তো এই জন্য বলতেছে যে কি করা যাবে না, এই ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না, এই ডিক্রির বিরুদ্ধে রিভিউ দায়ের করা যাবে না। তাহলে 9 ধারাতে আমরা আপিলও করতে পারবো না, রিভিউ করতে পারবো না। তো পরীক্ষায় এমসিকিউ এর জন্য আপনার বেসিক নলেজ যাচাই করার জন্য আসে যে যে 9 ধারা ডিক্রির বিরুদ্ধে তাহলে প্রতিকারটা কি। ধরেন আপনি এইরকম একজনের মামলা লড়লেন, আপনি মামলায় হেরে গেলেন, তো এখন আপনার মক্কেলকে আপনি কি বলে সান্ত্বনা দিবেন? নর্মালি দেখবেন যে কোনো আইনজীবী মামলায় যখন হারে যায়, মক্কেলকে বলে যে টেনশনের কারণে আমরা আপিল করব, আপিল করে আমরা জিতে যাব। তো 9 ধারায় তাইলে আপনি কি সুবিধা দিবেন আপনার মক্কেলকে? তখন 9 ধারা আপনি বলবেন যে ঠিক আছে, আপিল আর রিভিউ যদি নাও দায়ের করতে পারি, আমরা রিভিশন দায়ের করব। এইটা হচ্ছে মূল পার্থক্য। আর 8 ধারার বিরুদ্ধে আপনি সবকিছু করতে পারবেন, প্রয়োজন হলে আপিল করেন, মন চাইলে রিভিশন করেন, মন চাইলে আপনি রিভিউ করেন, কোনো বাধা নেই। যে গ্রাউন্ডে আপনার যেটা সুবিধাজনক হয় সেটা 8 ধারায় করতে পারবেন। আর 9 ধারায় আপনাকে আইনেই সুস্পষ্ট ভাবে বলে দিচ্ছে যে আপিল করা যাবে না, রিভিউ করা যাবে না, আর রিভিশনের কথা সেখানে বলা নাই। তো বাই ডিফল্ট আইনের বেসিক নিয়ম হচ্ছে যে আপনি রিভিশনটা দায়ের করতে পারবেন। তো এই দুইটা, এই বেসিক ভাবে যদি আপনি 1-2 বার বোঝার চেষ্টা করেন, বাকি যে ছোটখাটো সেখানে শর্ত আছে, টার্মস এন্ড কন্ডিশন আছে, সেগুলা আপনি নিজে থেকে পড়তে পারবেন। যেমন 9 ধারা বলা আছে যে আমরা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবো না, যদি সরকার আমাদেরকে উচ্ছেদ করে। 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না। তো মাঝে মাঝে এটাও এমসিকিউ আসে যে 9 ধারায় আমরা সরকারের বিরুদ্ধে প্রতিকার পাবো কিনা। কথা হচ্ছে যে না, 9 ধারায় আমরা সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবো না। এখন আসি আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 ধারা।
এই 12 ধারার মূল বিষয়টা হচ্ছে যে আমাদের চুক্তি প্রবল বা চুক্তি বলবৎ বা চুক্তি কার্যকর করা, যে কোনো প্রকার কন্ট্রাক্ট বা চুক্তি। তবে মনে রাখবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি জায়গা জমির কোনো চুক্তি হয় তার নামটা চেঞ্জ হয়ে বায়নামা হয়ে যায়। এই জিনিসটা আবার মনে রাখবেন, যখনই আমরা চুক্তিটা জমির রিলেটেড নিয়ে আসব, ওই চুক্তিটার নাম আর চুক্তি থাকে না, তখন আমরা বলি যে সেটা বায়নামা বা বায়নামা দলিল। তাহলে চুক্তি আর বায়নামার মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। যখনই চুক্তিটা একটা জমি রিলেটেড হয়, আমরা সাব রেজিস্ট্রেশন অফিসে দলিল রেজিস্ট্রেশন করি, তখন সেটা হয়ে যায় আমাদের কি বায়নামা দলিল। তো এই ক্ষেত্রে চুক্তি প্রবলের ক্ষেত্রে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। তো আমরা বেসিকটা যদি এতটুকুই বুঝি যে চুক্তি প্রবলের জন্য আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে অনেকগুলা ধারা আছে, 12 থেকে নিয়ে 30 পর্যন্ত নানা প্রকার টার্মস এন্ড কন্ডিশন আছে। এর মধ্যে মোটামুটি 4 থেকে 5টা সেকশন গুরুত্বপূর্ণ, বাকিগুলা আপনার না পড়লেও চলবে। মূল কথাটা হচ্ছে যে একটা চুক্তি আমরা অবশ্যই প্রবল করতে পারবো যদি 12 ধারা 4 প্রকারের কন্ডিশন দেওয়া আছে। ওই যে কোনো এক প্রকারের কন্ডিশন যদি আদালতের কাছে আপনি প্রমাণ করতে পারেন যে কেন আপনি চুক্তিটা প্রবল করতে চাচ্ছেন। তার মানে একটা চুক্তি চাইলে আমরা প্রবল করতে পারবো না, যদি 12 ধারায় যে 4টা কথা বলা আছে ওই 4টার যে কোনো একটার মধ্যে যদি আপনি প্রমাণ করতে পারেন, আদালত আপনার কথা শুনবে। তবে এই ক্ষেত্রে যদি বায়না দলিল রিলেটেড হয়, এই আইনি আরেকটা সেকশন দেওয়া আছে, 21-এর বলে একটা সেকশন যুক্ত করে বলতেছে যে যদি বায়নামা দলিল রিলেটেড হয়, তাহলে অবশ্যই অবশ্যই কি করতে হবে, ওই বায়না দলিলটা রেজিস্ট্রিকৃত বায়না দলিল হইতে হবে। এবং বায়নামায় যে অবশিষ্ট টাকা বাকি আছে ওইটা মামলা করার সময় আদালতে সাবমিট করতে হবে। যদি না করা হয় তাহলে আদালত মামলাটা খারিজ করে দিবে। তাহলে যখনই আপনি 12 ধারা পড়বেন, সরাসরি 21-এর এটা একই সাথে নিয়ে আসবেন। এটাই গুরুত্বপূর্ণ, বারবার এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তাহলে চুক্তি প্রবল হচ্ছে আমাদের 12 ধারায় নর্মালি আমরা চুক্তি প্রবলের মামলার প্রতিকার পাই, কিন্তু বায়নামা চুক্তি হইলে আমরা 21-এর এটাও সাথে নিয়ে আসব। এখন কত দিনের মধ্যে আমরা মামলা দায়ের করতে পারবো? তো নর্মালি আমরা পূর্বে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারতাম, কিন্তু এই তামাদি আইনের অনুচ্ছেদ 113-কে সংশোধন করে এটা 1 বছর করা হয়েছে। এই জিনিসটা একটু মনে রাখবো, যে চুক্তি প্রবলের তামাদি পূর্বে ছিল আমাদের 3 বছর, বর্তমানে হচ্ছে 1 বছর। কারণ অনেক ক্ষেত্রে এমসিকিউতে আপনার আসে যে সংশোধনের পূর্বে চুক্তি প্রবলের তামাদি কতদিন ছিল। তো আপনি যদি 3 বছর শব্দটা না মনে থাকে, আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন না। তাহলে পূর্বে ছিল 3 বছর, বর্তমানে হচ্ছে আমাদের 1 বছর। এই জিনিসটা মনে রাখবেন, তামাদি আইনের অনুচ্ছেদ 113। এরপরে যদি আমরা যাই, সেটা হচ্ছে যে আমাদের এই যে দলিল সংশোধন, এর পাশাপাশি এর ইংরেজি নামটা একটু মনে রাখবেন, কোট আনকোট। অনেক ক্ষেত্রে বার কাউন্সিলের পরীক্ষায় দেখা যায় যে কিছু কোট আনকোট ইংরেজি কিওয়ার্ড ব্যবহার করে। এখন যদি আপনাকে দিয়ে দেয় যে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট কত দিনের মধ্যে করতে হবে, এখন আপনি সারা জীবন যদি পড়েই যান দলিল সংশোধন দলিল সংশোধন, এখন ইংরেজিতে আছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। তাহলে মূল শব্দটা হচ্ছে আমাদের রেকটিফিকেশন, মানে সংশোধন করা। ইনস্ট্রুমেন্টের বাংলা আসলে দলিল না, তারপর আমরা বুঝার জন্য কিন্তু দলিল ব্যবহার করি। আমাদের যে একটা চেক আছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এই যে ব্যাংকের চেক গুলাও কিন্তু এক প্রকারের হচ্ছে আমাদের এই ইনস্ট্রুমেন্ট। তার মানে যে কোনো প্রকারের লিখিত দলিল, লিখিত চুক্তি, যে কোনো প্রকারের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আমরা এই আইনের অধীনে সংশোধন করতে পারবো। তাহলে বাংলা হচ্ছে আমাদের দলিল সংশোধন, এর ইংরেজি হচ্ছে রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। এখন এইটা হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা। তাহলে 31 ধারা বলতেছে আমরা একটা দলিল সংশোধন করতে পারবো কতদিনের মধ্যে? তো এর মূল সময় হচ্ছে 3 বছর। তো এইটার জন্য যদি আমরা দেখি, তামাদি আইনের 96 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে আমাদের সেখানে মিস্টেকের কথা বলা আছে। তাহলে 3 বছরের মধ্যে আমরা যেদিন ভুলটা আমাদের চোখে ধরা পড়বে, আমরা জানতে পারবো, সেদিন থেকে 3 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। এখন এই সেকশনটা যখন আপনি একটু ভিতরে ডিটেইলে পড়তে যাবেন, সেখানে আপনাকে দুইটা কন্ডিশন দেয়, যে একটা দলিল সংশোধন করার আগে দুইটা কন্ডিশন আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে। একটা হচ্ছে ওই দলিলে ভুলটা যাতে উভয় পক্ষের মিউচুয়াল সেখানে ভুল হয়। হয় আপনি প্রমাণ করবেন যে দলিলটা যে আমি সংশোধন করতে আসছি এখানে দুই পক্ষেরই একটা ভুল ছিল, অথবা আপনাকে প্রমাণ করতে হবে যে কোনো এক পক্ষ প্রতারণা করছে। যদি আপনি এই দুইটার কোনো একটা প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে আপনার মামলাটা কিন্তু খারিজ হবে, আপনি মামলা আদালতে প্রমাণ করতে পারবেন না, দলিলটা সংশোধিত হবে না। তাহলে দলিল সংশোধনের মূল কিওয়ার্ড এই দুটাই মনে রাখবেন। একটা হচ্ছে হয় আপনি প্রমাণ করবেন এই দলিলটা করতে একটা প্রতারণা হয়েছে তাই আপনি সংশোধন চান, অথবা দাতা গ্রহীতা দুইজনেরই একটা ভুল হয়েছে, মিউচুয়াল মিস্টেক হয়েছে।
এই দুইটার যে কোনো একটা প্রমাণ করতে হবে, না হলে আদালত কোনো প্রতিকার দিবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা মনে রাখবো সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারা, বিষয় হচ্ছে দলিল সংশোধন, যাকে ইংরেজিতে বলি আমরা রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। মামলা করতে পারবো আমরা জানার পর থেকে 3 বছরের মধ্যে। আমাদের অনুচ্ছেদ হচ্ছে 96। এরপরে আসি আমরা, ওই যে 12 ধারায় আমরা কি করলাম, বায়না দলিল আমরা প্রবল করলাম। এখন আপনার কাছে যদি কোনো একজন মক্কেল আসে, সে যদি বলে যে আমি একটা রিয়েল এস্টেট কোম্পানির সাথে জায়গা জমির বায়না করছি, তারা জমিও রেজিস্ট্রেশন করে নিচ্ছে না, টাকা পয়সাও দিচ্ছে না, আমি চাচ্ছি চুক্তিটা রদ করতে, বাতিল করতে, প্রত্যাহার করতে। তো তখন আপনাকে এই 35 ধারার অধীনে কি করতে হবে, আপনাকে চুক্তি রদ বা চুক্তি বাতিল বা চুক্তি প্রত্যাহারের মামলা দায়ের করতে হবে। এই যে চুক্তি রদ বা চুক্তি প্রত্যাহারের ইংরেজি হচ্ছে রেসিশন অফ কন্ট্রাক্ট। এখন এই ছোট্ট শব্দটা অবশ্যই আপনার মনে রাখতে হবে। আমরা বললাম যে কোট আন কোট দিয়ে দেয়, যে আপনি সারা জীবন পড়বেন চুক্তি রদ, পরীক্ষায় পাবেন গিয়ে রেসিশন অফ কন্ট্রাক্ট। তাহলে বাংলার পাশাপাশি এই কিওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, যে রেসিশন অফ কন্ট্রাক্ট। এখন এইটার ক্ষেত্রেও পূর্বে ছিল 3 বছর সময়সীমা, তো এটাও 1 বছর করা হয়েছে। তো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তামাদি আইনের অনুচ্ছেদ হচ্ছে 114। তাহলে আমাদের সর্বশেষ যে তামাদি আইন সংশোধন করা হয়েছে, তার মধ্যে এই দুইটা অনুচ্ছেদে কিন্তু সংশোধন করা হয়েছে। 113 চুক্তি প্রবল, আর 114 হচ্ছে চুক্তি বাতিল। দুটারই পূর্বে তামাদি ছিল 3 বছর করে, সেটাকে কমিয়ে 1 বছর নিয়ে আসা হয়েছে। তো আমি মনে করি এই যে আমরা চারটা দিচ্ছি, প্রয়োজনে আপনি এই চারটার ফটোকপি করে অথবা প্রিন্ট করে বা নিজে একটা নোট তৈরি করে আপনার পড়ার টেবিলের সামনে রাখে দিবেন। তাহলে আপনি যে কোনো মামলাতে আমার এটা অটোমেটিক মনে আসবে। কারণ আপনি আদালতে প্রতিদিন যারা কাজ করে, এদের কাছে এইগুলাই আসবে। কেউ হয়তো দখল উদ্ধারের মামলা করবে, কেউ চুক্তি প্রবলের মামলা করবে, কেউ চুক্তি বাতিলের, কেউ দলিল সংশোধনের। তো এক্ষেত্রে আপনার বারবার আর তামাদি আইনের বইটা কি করতে হবে না, খুলতে হবে না। আপনি এখানে বুঝতে পারবেন যে কজ অফ অ্যাকশন কবে আর মামলা কবে করতে আসছে। না হলে কিন্তু আপনার মামলা খারিজ হবে। আমরা গত ক্লাসে যেমন পড়েছি যে নির্দিষ্ট সময়সীমার পরে আদালত থেকে আমরা আইনি কোনো প্রতিকার পাবো না, এটাকে বলে যে তামাদি দোষে মামলা খারিজ। এখন আসেন তারপরে যেটা আমাদের, সেটা হচ্ছে যে দলিল বাতিল। তো দলিল বাতিলের ইংরেজিটা সাধারণ আমরা সবাই বুঝি যে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। তো এই ক্ষেত্রে দলিল বাতিলের জন্য দুইটা ধারা ব্যবহার করা হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন। একটা হচ্ছে 39, আর একটা হচ্ছে আমাদের 40। 39-এ বলে যে টোটাল দলিলটাই, যেমন আপনার জমি, আপনার সম্পত্তি আপনার ভাই কি করছে, আপনার পক্ষ হয়ে বিক্রি করে দিচ্ছে। তো আপনি যখন আদালতে মামলা করবেন, সেক্ষেত্রে আপনার ডিফেন্স থাকবে 39 ধারা, যে টোটাল দলিলটা বাতিল করা হোক। এখন ধরেন পৈতৃক সম্পত্তি, ভাই কি করছে, বোনের অংশ সহ সে বিক্রি করে দিচ্ছে। তো এই ক্ষেত্রে বোন যখন মামলা দায়ের করবে, সে যদি টোটাল দলিলটা বাতিলের মামলা করে, তার মামলাটা কিন্তু খারিজ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে যে ভাইয়ের অংশটা তো বৈধ ছিল, টোটাল দলিলটা আইনগত বাতিল হবে না, শুধু বাতিল বোনের অংশটুকু হবে। তো এই জন্য তখন 40 ধারার অধীনে তার ডিফেন্সটা থাকে। সেখানে বলে যে পার্শিয়ালি ক্যান্সেল করা। দলিলে 100 শতক জমি আছে, ধরলাম বোন পাবে 33 শতক, ভাই পাবে বাকি 66 সামথিং। এখন ওই বোনের 33 শতাংশ দলিল বাতিলের যখন আপনি মামলা করবেন, তখন এই 40 ধারা হবে আপনার ডিফেন্স। আর যদি টোটাল দলিলটা বাতিলের মামলা আসে, তখন 39 ধারা হবে আপনার ডিফেন্স। এখন দুইটারই তামাদি হচ্ছে আমাদের, যদি হিসাব করি, 3 বছর। যে দিন থেকে আপনি জানতে পারবেন যে একটা জাল দলিল হয়েছে, অথবা আপনার বিরুদ্ধে একটা জাল দলিল ব্যবহার করা হয়েছে, সেদিন থেকে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। তামাদি আইনের 92 এবং 93 দুইটা অনুচ্ছেদই ব্যবহৃত হয়। তাহলে দলিল বাতিলের মামলার তামাদি 3 বছর। তামাদি শুরু হবে যখন থেকে আপনি জানতে পারবেন, অথবা দলিলটা যেই দিন আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে সেদিন থেকে পরবর্তী 3 বছরের মধ্যে। এখন আসি তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে 42 নাম্বার, যেটা হচ্ছে যে আমাদের ঘোষণামূলক মামলা বলি বা ডিক্লারেটরি সুট বলা হয় যেখানে। এই যে আমাদের ডিক্লারেটরি ডিক্রি আছে, মনে রাখবেন এক্ষেত্রে একটু বেসিক আপনাদেরকে ধারণা নিতে হবে। আমরা যে এই আদালতে মামলাগুলো দায়ের করি, দেওয়ানি মামলা যেগুলো আরজির মাধ্যমে দায়ের করা হয়, এর ফাইনাল আউটকাম হচ্ছে ডিক্রি। এখন এই ডিক্রি হয় দুই প্রকার। একটা ডিক্রি হয় যে, যেটা শুধু ঘোষণামূলক ডিক্রি, যেটার ঘোষণা দিলেই যথেষ্ট। যেমন আপনার নাম, হয়তো নামে একটু ভুল আছে, অথবা এ ব্যক্তি বি ব্যক্তির সন্তান কিনা ডাউট আছে, আদালত ঘোষণা করলো যে এ বি এর সন্তান, এতটুকুই। তার মানে এক প্রকারের ডিক্রি হচ্ছে শুধুমাত্র ঘোষণামূলক, আর কোনো কাজ নাই। আবার কিছু ডিক্রি আছে এক্সিকিউটরি ডিক্রি, ডিক্রি মানে যেগুলা ডিক্রিটা পাওয়ার পরে আরো এক্সিকিউশনে যাইতে হয়।
যেমন সম্পত্তির দখল উদ্ধার মামলায় শুধু আদালত আপনাকে ডিক্রি দিয়ে দিল যে আপনি এই সম্পত্তির মালিক, তো তাতে তো আর হইল না, জমি তো আরেকজনের দখলে। তখন আমরা ডিক্রি জারির আবেদন করি। তো এই জন্য মনে রাখবেন, যে কোনো ডিক্রি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে যে আমাদের ডিক্লারেটরি ডিক্রি, যেটার আর পরবর্তী কোনো কাজ নাই, যেটা শুধু আদালত ঘোষণা করে দেয়, এটাই যথেষ্ট। আরেক প্রকারের ডিক্রি হচ্ছে এক্সিকিউটরি ডিক্রি, যেখানে ডিক্রি জারির পরে আরো কাজ করতে হয়। এখন এই যে আমাদের ঘোষণামূলক ডিক্রি, এই ঘোষণামূলক ডিক্রি বা 42 ধারায় আপনি শুধু তখনই মামলা করতে পারবেন যখন শুধু আপনার ঘোষণাতেই যথেষ্ট, ঘোষণার পরে কোনো কাজ নাই। যদি ঘোষণার পরে কোনো কাজ থাকে তাহলে এই ধারার অধীনে আদালত কোনো প্রতিকার দিবে না। সহজে যদি বলি, আপনার একটা সম্পত্তি আরেকজনের দখলে আছে। এখন আপনি যদি গিয়ে শুধু 42 ধারা একটা ঘোষণা চান যে এই জমিটা আমার, আদালত আমাকে ডিক্লারেটরি সুট আপনি দায়ের করলেন যাতে ঘোষণা দেয়, তো আদালতে যখন অপরপক্ষ আসে বলবে যে আসলে এর পজেশনটা আমার কাছে আছে, তখন আদালত আপনার ওই আর্জিটা হয় বলবে যে সংশোধন করেন, অথবা বলবে যে আপনার এই মামলা এই প্রকারে এই আকৃতিতে চলবে না। কারণ আপনি যে আইনে যে ধারায় প্রতিকার চাচ্ছেন এটা হচ্ছে শুধু ডিক্লারেটরি। আমি যদি ডিক্রিও দিই শুধু ঘোষণা করব, ওই আইনের মধ্যেই লেখা আছে যদি সাবসিকুয়েন্ট কোনো প্রতিকারের দরকার পড়ে তাহলে এই আইনের অধীনে বিচারক অগ্রসর হবে না। সে তখন আপনাকে বলবে যে আপনি 8 ধারাটাও সংযুক্ত করেন, 8 ধারার পর্যাপ্ত কোর্ট ফি সাবমিট করেন তারপরে। কারণ এই ডিক্লারেটরি ডিক্রি যে কোর্ট ফি এটা নির্দিষ্ট, কিন্তু 8 ধারার কোর্ট ফি হচ্ছে মূল্য অনুপাতে, জমির যত দাম সেই অনুযায়ী আপনাকে দিতে হবে। তো এই জন্য 42 ধারার ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, 42 ধারা আমরা তখনই প্রয়োগ করতে পারবো যেখানে আমাদের শুধু ঘোষণা দরকার আর কোনো প্রতিকারের দরকার নাই। যদি ঘোষণার সাথে অন্য কোনো প্রতিকার আমরা চাই, দখল উদ্ধার করে দেওয়া, কারো কাছ থেকে টাকা আদায় করে দেওয়া, কোনো একটা জিনিস বাস্তবে গিয়ে সরজমিনে করা, তাহলে শুধু আর 42 ধারায় মামলা করলে মামলাটা আমাদের খারিজ হবে। এখন 42 ধারা আমরা দুই প্রকারের ঘোষণা পাইতে পারি। একটা হচ্ছে যে আপনার কোনো লিগ্যাল ক্যারেক্টার, যেমন আপনি একজন ব্যক্তি, আপনার একটা নাম আছে, এখন কেউ যদি আপনার এই নামটা অস্বীকার করে, কোনো একটা কাগজে, কোনো একটা সরকারি বেসরকারি বা দলিল কোনো জায়গায় আপনি সাবমিট করলেন, তারা বললো যে না আপনার নামে ভুল আছে, নামটা সঠিক করে নিয়ে আসেন। তো নর্মাল পন্থা হচ্ছে তখন আপনি আদালতে একটা ঘোষণামূলক ডিক্রি নেন যে না আপনি হচ্ছেন এই ব্যক্তি, এই হচ্ছে আপনার লিগ্যাল ক্যারেক্টার। অথবা কোনো সম্পত্তির কেউ যদি সেটা অস্বীকার করে, যেটা আপনার দখলে আছে, আপনার দখলে কোনো সম্পত্তি আছে, অন্য কেউ অস্বীকার করতেছে, তখনই শুধু আপনি ডিক্লারেটরি সুট দায়ের করতে পারবেন। তাহলে 42 ধারা আমরা দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে লিগ্যাল ক্যারেক্টার, আইনগত চরিত্র, আর একটা হচ্ছে যে আমাদের রাইট অফ প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকারে ডিক্লারেশন চাইতে পারবো। এখন ঘোষণামূলক মামলা কত দিনের মধ্যে করব, তামাদি আইন এই ব্যাপারে সুস্পষ্ট কথা বলে না, তবে 121 অনুচ্ছেদ বলে অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদে বলে যে তামাদির যে অনুচ্ছেদ আছে 1 থেকে নিয়ে 149-এর মধ্যে যদি কোনো মামলা এই 149 ধারার মধ্যে, টোটাল এতগুলার মধ্যে কাভার যদি না করে, যার তামাদি দেওয়া নাই, বাই ডিফল্ট তার তামাদি হচ্ছে আমাদের 6 বছর। তাহলে 120 অনুচ্ছেদ হচ্ছে যেই মামলার তামাদি তামাদি আইনের শিডিউলে দেওয়া নাই, সেই মামলার তামাদি 120 অনুযায়ী 6 বছর। তো এই জন্য ডিক্লারেটরি সুটের তামাদি হচ্ছে আমাদের 6 বছর, এটা মনে রাখবেন। এরপরে আসি আমরা 52 থেকে 57 যখন আমরা যাব, এখানে আমাদেরকে বলে যে ইনজাংশন বা নিষেধাজ্ঞা। তো মনে রাখবেন নর্মালি নিষেধাজ্ঞা দুই প্রকার, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। অস্থায়ী নিষেধাজ্ঞা হচ্ছে আদালতে সাবসিকুয়েন্ট প্রতিকার, একটা মামলা দায়ের করলেন, তো ওই মামলার সাথে একটা অ্যাপ্লিকেশন দিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা আপনি পান। যেমন যাতে সম্পত্তিটা বিক্রি না হয়, অন্য কারো কাছে যাতে হস্তান্তর করতে না পারে, একটা ইনজাংশন জারি করেন। আর স্থায়ী নিষেধাজ্ঞার জন্য আপনাকে আরজির মাধ্যমে মামলা দায়ের করতে হয়। তারপরে ফাইনাল ডিক্রি হচ্ছে আপনার একটা পারপেচুয়াল ইনজাংশন আপনি পাবেন। এখন এই পারপেচুয়াল ইনজাংশনের মামলা কতদিনের মধ্যে করতে হবে আইনে কিছুই বলা নাই, তো এই জন্য আমরা তামাদি আইনের 120 অনুচ্ছেদ মোতাবেক 6 বছরের মধ্যে এটা আমরা করে থাকি। এর পাশাপাশি তামাদি আইন আমরা গত ক্লাসে পড়েছি, সেখানে ইজমেন্ট বলে একটা শব্দ আছে 26 ধারা, ইজমেন্ট বা সুখাধিকার। এই সুখাধিকার অর্জনের সময়কালও আমরা জানি 20 বছর ব্যক্তিগত সম্পত্তি বা 60 বছর সরকারি সম্পত্তি যদি আপনি বিনা বাধায় নিরবিচ্ছিন্ন ভাবে অনুমতি ব্যতীত যদি ব্যবহার করেন, সেখানে আপনার একটা অধিকার জন্মে, যাকে আমরা ইজমেন্ট সত্ত্ব বা সুখাধিকার বলি। ওই সুখাধিকার শুধু আপনার অর্জিত হইলে হবে না, যেদিন থেকে সুখাধিকার অর্জিত হইল সেই দিন থেকে পরবর্তী 2 বছরের মধ্যে আপনাকে মামলা দায়ের করে একটা ডিক্লারেশন নিতে হয়। এই ডিক্লারেশনটার জন্য তামাদি আইনের 32 নম্বর অনুচ্ছেদ ব্যবহৃত হয়, যার সময়সীমা হচ্ছে 2 বছর।
তাহলে যখনই আপনি 20 বছর অথবা 60 বছর একটা সম্পত্তি নিরবিচ্ছিন্ন ভাবে ভোগ করার পরে সেখানে একটা সুখাধিকার জন্মাইলো, ওই সুখাধিকারটা যখন আদালতের মাধ্যমে ডিক্লারেশনে যাবেন, মামলাটা দায়ের করতে হবে আপনাকে। প্রমাণ করতে হবে যেই দিন আপনি মামলা দায়ের করতেছেন সেই দিন থেকে পিছনের 20 বছর অথবা 60 বছর নিরবিচ্ছিন্ন ভাবে এক নাগাড়ে অনুমতি ব্যতীত আপনি ওই সম্পত্তি ভোগ দখল করতেছেন। তবেই আদালত আপনাকে কি করবে, সুখাধিকারের একটা ডিক্লারেশন দিবে, যেইটা আপনি যতদিন জীবিত আছেন ততদিনই শুধু কার্যকর থাকবে। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার ওই সুখাধিকার কিন্তু চলে যাবে, এটা মনে রাখবেন। তাইলে সুখাধিকার কোনোদিন উত্তরাধিকারী সূত্রে কি হয় না, ট্রান্সফার হয় না। অনেক ক্ষেত্রে এমসিকিউ আপনার এটাও থাকতে পারে যে সুখাধিকার কি আপনার হস্তান্তর করা যায় কিনা, বা সুখাধিকার তার লিগ্যাল হেয়ারের কাছে আসে কিনা। মূল কথা হচ্ছে যে না, সুখাধিকার ব্যক্তি যতদিন জীবিত থাকে শুধু ততদিনই, ব্যক্তি মারা গেলে অটোমেটিক সেই সুখাধিকার বাতিল হয়ে যায়। এখন এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের ভিতরে যাওয়ার আগে আপনি এই কয়েকটা জিনিস যদি মুখস্থ করতে পারেন, আপনার 50% যে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইন কিন্তু পড়া হয়ে গেল। যখন আপনি দেখবেন যে আপনি এগুলা টোটালি পারতেছেন, তখন আপনি ভিতরে একটা একটা করে যাবেন, এই যে আমার চুক্তি প্রবলের ভিতরে আর কি আছে, দলিল সংশোধনের ভিতরে কি আছে, চুক্তি রদের ভিতরে আর কিছু আছে কিনা, এই জিনিসটা আপনি তখনই দেখবেন। তো এই জন্য আপনারা যাদের কাছে বেয়ার একটা আছে ভালো, যাদের কাছে বেয়ার এক নাই, কোনো লেখকের বই আছে অথবা বাংলা ইংরেজি বেয়ার একটা আছে, সেটা আমরা প্রিফার করি তার চাইতে বেশি কোনো লেখকের বই। কারণ লেখকের বইতে প্রতিটা সেকশন কিন্তু দেওয়া নাই। আর বাজারে যত বই আছে, বই পড়ে যদি সবাই পাশ করতো, প্রতি বছর 40,000ই পাশ করতো। তো 40-এর মধ্যে 8-10 হাজারই পাশ করে। তার মানে হচ্ছে আপনাকে কিছুটা একটু সময় দিতে হবে, একটু পড়তে হবে, এই জিনিসটা কিন্তু একটু মনে রাখবেন। আপনি টোটালটা ইংরেজিতে না পড়েন, আমরা যেটা বলি অন্তত হেডিংটা অন্তত ইংরেজিতে পড়বেন, সেকশনের হেডিংটা কি বলে। যেমন এইখানে আমরা এই যে 8 নম্বরে বলতেছে, দেখেন, রিকভারি অফ স্পেসিফিক ইমুভেবল প্রপার্টি। আরেকটা বলতেছে 9 নম্বরে, সুড বাই পার্সন ডিসপোজেড অফ ইমুভেবল প্রপার্টি। এই সেকশনটা আপনি এইরকম যদি এই পাতাটাও প্রিন্ট করে এর সাইডে যদি আপনি লিখে রাখেন যে 12 বছর, তামাদিটা লিখে রাখলেন, পাশাপাশি তামাদের অনুচ্ছেদটা লিখে রাখলেন 142 প্লাস 144, তাহলে আপনার পড়াটা কিন্তু কমে গেল। একটা সেকশন দেখেই আপনি টোটাল এই ধারা রিলেটেড যা কিছু আছে সব কিন্তু আপনার মাথায় চলে আসলো। এমনকি ধরেন যে এই মামলাটা আপনি কোন আদালতে করবেন, সহকারী জজে করবেন, সিনিয়রে করবেন না যুগ্নে করবেন, কোর্ট ফি কত টাকা হইতে পারে, টোটাল কম্বাইন প্যাকেজটা যদি এটার মধ্যে আপনি শর্ট নোট করে রাখেন আপনার জন্য ইজি হবে। যেমন ধরেন যে একটা যদি দখল উদ্ধারের মামলা আমরা করতে যাই, এখন পর্যন্ত নিয়ম হচ্ছে 2% হিসাবে আপনাকে সম্পত্তির ভ্যালুর 2% হিসাবে দিতে হবে। ম্যাক্সিমাম কত হইতে পারে, 40,000। আবার এই 40,000-এর 15%, তার মানে আরো 6,000। টোটাল একটা দেওয়ানি মামলার সরকারি কোর্ট ফি হইতে পারে 46,000 টাকা। তো এই জিনিসটা কিন্তু আপনার এখানে নাই, এটা দেওয়া আছে কোর্ট ফিতে। কিন্তু আপনি যেহেতু এই পরীক্ষাটা দিলে একজন আইনজীবী হবেন, এই বেসিক নলেজটা আপনার জানা প্রয়োজন। পাশাপাশি যদি আমরা এই যে একটা আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা মোতাবেক আপনি যখন মামলাটা দায়ের করবেন, সেই ক্ষেত্রে আপনার কন্ডিশনটা কি হবে, আপনি আদালতে কি প্রমাণ করবেন, কোন জিনিসটা আপনাকে প্রমাণ করতে হবে। কারণ সাক্ষ্য আইন অনুযায়ী আমরা জানি কি, সাক্ষ্য আইনের 101 ধারা কি বলে, মামলা যে করবে তাকেই মামলা প্রমাণ করতে হবে। তাহলে যে কোনো মামলা, যিনি মামলা দায়ের করবেন বাদীকে তার মামলা প্রমাণ করতে হয়। আমি যদি একটা সম্পত্তির দখলে থাকি, আমি কিভাবে ওই সম্পত্তির মালিক হইলাম, আমাদের সাক্ষ্য আইনের 110 ধারা বলে যে মালিককে প্রমাণ করতে হবে না যে সে কিভাবে মালিক হইলো। যে দাবি করবে, যে সম্পত্তিটা দাবি করবে যে আমি এই সম্পত্তির মালিক, যখনই আপনি 8 ধারায় মামলা করতেছেন আপনি দাবি করতেছেন যে আমি এই সম্পত্তির মালিক, তাহলে আপনি প্রমাণ করেন কিভাবে মালিক। তো এই বেসিক একটা সেকশনের সাথে যখন আপনি বাকি ছোট ছোট জিনিসগুলো আনবেন, তখন দেখবেন যে আপনার কাছে আইনটাও ইজি মনে হবে, এতটা টেনশন হবে না। আর 9 নম্বরটা আপনি যখন পড়বেন ওইখানেই বলা আছে যে আপিল করা যাবে না, রিভিউ করা যাবে না। তাইলে আপনি কি করবেন, তো রিভিশন দায়ের করবেন, কত দিনের মধ্যে করবেন, তামাদি আইন বলতেছে 6 মাসের মধ্যে করেন। অনুচ্ছেদটা একটু স্মরণ করার চেষ্টা করেন যে 3 মাসের মধ্যেই দায়ের করতে হবে। সরকারের বিরুদ্ধে আমি মামলা করতে পারবো না। 9 ধারা আমাকে মালিকানা প্রমাণ করতে হবে না, শুধু আমি এতটুকু প্রমাণ করব যে আমি মামলা করার পূর্ব পর্যন্ত মামলাটা আমি 6 মাসের মধ্যে করছি, আর আমাকে সে কি করছে, অবৈধভাবে আমার ইচ্ছার বিরুদ্ধে বেআইনি ভাবে উচ্ছেদ করছে। তাহলে আমরা প্রতিকারটা পাবো। একই রকম ভাবে 12 ধারাটা যখন আপনি বেসিকটাকে পড়ে ফেললেন, 12 ধারার ভিতরে তখন 4টা অপশন পাবেন, ওই 4টাই শুধু মুখস্থ রাখলে চলবে যে কোন 4টা ক্ষেত্রে
আপনার চুক্তিটা প্রবল হবে। এ হয় এক নম্বরে আপনি প্রমাণ করবেন যে আপনি এই গ্রাউন্ডে আসতেছেন, অথবা দুই নম্বরে করবেন যে এই চুক্তিটা প্রবল করতেই হবে, না হলে আপনার এত অপূরণীয় ক্ষতি হবে যেটা টাকা পয়সা দিয়ে সম্ভব না, অথবা এমন আপনার ক্ষতি হবে যে ক্ষতিটা হবে সেটা কাউন্ট করাই সম্ভব না, যে কত হাজার কোটি টাকা আপনার নষ্ট হইলো, ক্ষতি হইলো। এরকম চারটা কন্ডিশন দেওয়া আছে, ওই চারটা কন্ডিশন আপনি মুখস্থ করে নেবেন। বাকি 13 থেকে যদি আপনি 14, 15, 16, 17 পর্যন্ত যান, এটা যদি আপনি নাও পড়েন কোনো সমস্যা নাই, আপনার এমসিকিউতে জীবনে কোনোদিন আসবেই না। হ্যাঁ, লিখিত পরীক্ষার জন্য আপনার লাগতে পারে, আপনাকে যদি বিস্তারিত একটা প্রশ্ন দিয়ে দেয় যে কখন একটা চুক্তি প্রবল করা যাবে, চুক্তি প্রবল করার যাবতীয় বিস্তারিত লেখেন, তখন আপনার এগুলো একটু বেসিক নলেজ লাগবে। এরপরে আপনি 21-এর এটা অবশ্যই অবশ্যই পড়বেন, যে একটা চুক্তি যখন জমি জমা রিলেটেড হবে, যাকে আমরা বায়নামা বলি, তখন এটা অবশ্যই অবশ্যই কি হবে, রেজিস্টার্ড হইতে হবে। আনরেজিস্টার্ড দলিল হইলে কি করা যাবে না, এই চুক্তিটা প্রবল করা যাবে না। তো এই জন্য বলতেছে যে দেখেন, আনরেজিস্টার্ড কন্ট্রাক্ট ফর সেল নট স্পেশালি স্পেসিক্যালি ইনফোর্সেবল, অর্থাৎ অনিবন্ধনকৃত কোনো প্রকার চুক্তি কি করা যাবে না, বায়না চুক্তিটা প্রবল করা যাবে না। এরপরে আপনি ওই 31 ধারায় যখন যাবেন, এই একটা ধারাই গুরুত্বপূর্ণ, যে আপনি কখন একটা চুক্তি কি করতে, দলিল কি করতে পারবেন, রেকটিফিকেশন করতে পারবেন। শুধু এই শব্দটা মনে রাখেন যে রেকটিফিকেশন বা সংশোধন, সেখানে দুইটা গ্রাউন্ডে পাবেন, হয় প্রতারণা প্রমাণ করবেন অথবা মিউচুয়াল মিস্টেক ছিল সেটা প্রমাণ করবেন। বাকি 32, 33, 34 আপনি যদি নাও পড়েন সময়ের কারণে কোনো সমস্যা নেই, তবে হ্যাঁ, লিখিত পরীক্ষা লাগতে পারে যদি আপনার একটা প্রশ্ন আসে রেকটিফিকেশনের উপর। এরপরে রেজিস্ট্রেশন অফ কন্ট্রাক্টের ক্ষেত্রেও একই রকম, এই 35টাই গুরুত্বপূর্ণ। সেখানে একটু বেসিক নলেজ আপনার দরকার হয়। সেখানে বলে যে চুক্তিটা যদি কি হয়, বাতিল যোগ্য হয়। এখন বাতিল যোগ্য চুক্তি কাকে বলে, এর বেসিক নলেজটা অবশ্যই চুক্তি আইন থেকে আপনার থাকা প্রয়োজন, যে কখন একটা চুক্তি বাতিল যোগ্য হইতে পারে। তো এই জন্য বেসিক যে কন্ডিশনটা আছে, যে একটা চুক্তি করার জন্য ব্যক্তির বয়স অবশ্যই 18 বছর হইতে হবে, ব্যক্তি সুস্থ হইতে হবে, আইন কর্তৃক দেউলিয়া ঘোষিত হইতে যদি হয় তাহলে হবে না। তাইলে যে ব্যক্তি চুক্তি করবে তার এই তিনটা কন্ডিশন ফুলফিল হইতে হবে। এটা ছাড়া আমরা কাউকে ভয় ভীতি দেখায় যদি চুক্তি করাই তাহলে চুক্তিটা বাতিলযোগ্য হবে। প্রতারণার মাধ্যমে যদি কোনো চুক্তি বা দলিল করি সেটাও বাতিলযোগ্য হবে। এটা ছাড়া যদি সেখানে আনডিউ ইনফ্লুয়েন্স থাকে, এইরকম কিছু চুক্তি আইনে আমাদের চারটার মতো সেখানে কি দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে। ওই কন্ডিশন গুলার মধ্যে যদি কোনো চুক্তি আসে তখন আমরা বলি যে এটা বাতিলযোগ্য চুক্তি, মানে যার ক্ষতি হচ্ছে সে আদালতে মামলা দায়ের করতে পারবে। আর এই 36 থেকে 48, যদি 38 আপনি যদি নাও পড়েন সমস্যা নাই, তবে আপনার সময় থাকলে প্রস্তুতি ভালো করে নিতে চাইলে আপনি এক লাইনে পড়তে পারেন, ভিতরে কিন্তু তেমন কিছুই নেই। একই রকম ভাবে 39 এবং 40 এই দুটো আপনি পড়বেন, যে দলিল বাতিল আমরা কখন করতে পারবো, কখন আমাদের চুক্তিটা যদি ভয়েডেবল হয় অথবা চুক্তিটা যদি আমাদের টার্মিনেবল হয় তখন আমরা করতে পারবো। এই কন্ডিশনটা সেখান থেকে বিস্তারিত যখন আমরা পড়বো ক্লাসে, সেটা আমরা তখন আপনাদেরকে বুঝাবো, বা আপনি নিজে পড়তে চাইলেও বই খুলে পড়তে পারেন। এরপরে এই যে ডিক্লারেটরি সুটের ক্ষেত্রে দুইটা আছে, দুইটাই আমাদেরকে পড়তে হবে। এখানে দেখেন যে ডিক্লারেশন যে আমরা চাই, এই ডিক্লারেশনটা আমাদের কি করবে, কোনো একটা স্ট্যাটাস বা লিগ্যাল ক্যারেক্টার এবং আমাদের সম্পত্তির অধিকার রিলেটেড আমরা ডিক্লারেশন চাইতে পারবো। আর এই ডিক্লারেশনটা কার উপর কার্যকর হবে, তো পরের ধারা বলতেছে যে ডিক্লারেশন শুধু তার উপরই কার্যকর হবে যাকে আপনি বাদী বিবাদী করবেন। কোনোভাবেই পাবলিক অ্যাট লার্জ এর উপর কোনো ডিক্লারেটরি সুট কার্যকর করা যায় না। যেমন ধরেন যে আপনি আমার বিরুদ্ধে একটা মামলা করে জিতলেন, তো এটা শুধু আমি আর আপনার মধ্যেই সীমাবদ্ধ। এখন ওই করিম সাহেব, রহিম সাহেব যদি আপনার সম্পত্তি নিয়ে কোনো অধিকার খাটায়, তাহলে কিন্তু আপনি ওই ডিক্লারেটরি সুট দেখাইলে লাভ হবে না, কারণ ওই সুটের মধ্যে করিম সাহেব আর রহিম সাহেব কোনো পক্ষ ছিলেন না। তাহলে ডিক্লারেটরি সুটের ইফেক্ট শুধু বাদী বিবাদী এবং তাদের মাধ্যমে যে উত্তরাধিকারী তাদের মধ্যে সীমাবদ্ধ, পাবলিক অ্যাট লার্জ বা সমাজের জন্য, সোসাইটির জন্য বাধ্যতামূলক না। আর আরেকটা জিনিস আমরা বাদ দিয়েছি, এখানে শুধু একটা শব্দই আছে, তারপরে এই শব্দটা থেকেও এমসিকিউ আসে। এটা একটু মনে রাখবেন, যে রিসিভার বা তত্ত্বাবধায়ক। তো অনেকে আমরা রিসিভার বা তত্ত্বাবধায়ক জিনিসটা কি সেটাই বুঝি না। তো রিসিভার বা তত্ত্বাবধায়ক যদি আপনি বুঝতে চান, জাস্ট সিম্পল একটা কথা বলি, যেমন ধরেন যে আপনাদের ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, বাবা মারা গেছে, ঢাকায় একটা 5 তলা বাড়ি আছে, প্রতি মাসে 5 লাখ টাকা ভাড়া আসে, আপনার ভাই সব টাকা নিয়ে যা, আপনাকে 1 টাকাও দেয় না। তো আপনি যখন বাটোয়ারা মামলা করলেন, প্রথমে অ্যাপ্লিকেশন দিয়ে বসে আছেন যে একটা রিসিভার নিয়োগ করা হোক যাতে প্রতি মাসের ভাড়াগুলা থার্ড পার্টি উঠায়,
একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা করে। না হলে আপনার ভাই নিয়ে সে টাকা পয়সা খরচ করে ফেলবে, মামলায় জিতলেও পরে টাকা পয়সা পাবেন না। তাহলে এই যে একজন তৃতীয় পক্ষকে আপনার সম্পত্তির দেখাশোনা, সেখান থেকে টাকা পয়সা নেওয়ার জন্য নিয়োগ করলেন, একেই বলে যে অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার অথবা তত্ত্বাবধায়ক নিয়োগ করা। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন বলতেছে কি দেখেন, যে এইটার যাবতীয় কিছু হচ্ছে সিপিসি অনুযায়ী হবে। তাহলে তত্ত্বাবধায়ক নিয়োগের যাবতীয় নিয়ম কানুন দেওয়ানি কার্যবিধি অনুযায়ী হবে। এটা হচ্ছে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার। তো এইখান থেকেও একটা এমসিকিউ হইতে পারে যে রিসিভার নিয়োগটা আদালতের কোন প্রকারের ক্ষমতা, বা রিসিভার নিয়োগের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রিত হয় কোন আইনের মাধ্যমে। তো এখানে বলা হচ্ছে যে সিপিসি অনুযায়ী হবে, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর। এরপরে যদি আমরা দেখি ইনজাংশনটা, ইনজাংশন ইন জেনারেল দিয়ে তারা এখানে জাস্ট শুধুমাত্র সংজ্ঞা দিয়ে বলতেছে যে টেম্পারারি ইনজাংশন কি। তো এখানে বিস্তারিত পড়লে দেখবেন যে টেম্পারারি ইনজেকশন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অথবা আদালতের পরবর্তী আদেশ পর্যন্ত, অথবা যতদিন মামলা চলবে আদালত যদি বলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আর পারপেচুয়াল ইনজাংশন হচ্ছে যখন আপনি আর্জি দাখিল করবেন, ফাইনালি একটা ডিক্রি পাবেন, ওই ডিক্রির পরবর্তী কার্যক্রমই হচ্ছে পারপেচুয়াল বা চিরস্থায়ী বা পার্মানেন্ট ইনজাংশন। আর এইখানে বলতেছে যে পার্মানেন্ট ইনজাংশনটা আদালত কখন গ্রহণ করবে, এখানে কিছু 1 2 3 করে কিছু গ্রাউন্ড দেওয়া আছে, এইগুলো আপনাকে একটু বুঝে মুখস্থ করতে হবে। তাহলে 54 নম্বরের ক্ষেত্রে আপনি কয়টা গ্রাউন্ডে আদালত আপনার পারপেচুয়াল ইনজাংশন মঞ্জুর করতে পারে এটা মুখস্থ করতে হবে। আর 56তে যে কখন আদালত রিফিউজ করবে, আপনি আর্জি দাখিল করে প্রমাণ করলেও আদালত বলবে যে না আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিব না। তাহলে কখন দিব আর কখন দিব না, এই যে কয়েকটা গ্রাউন্ড আছে এইটা আপনাকে মুখস্থ করতে হবে। বাকি দুইটার কোনো কাজ নাই, যেমন ম্যান্ডেটরি ইনজাংশন এবং হচ্ছে যে নেগেটিভ এগ্রিমেন্ট। তারপরে বেসিক নলেজটার জন্য জানা রাখেন, ম্যান্ডেটরি ইনজাংশন হচ্ছে এমন একটা জিনিস, যেমন ধরেন যে আপনি কি করলেন, এই ব্যক্তির একটা সম্পত্তি ছিল, এখান থেকে জোর করে ভেকু দিয়ে মাটি কেটে এটা খনন করে ফেললেন, পুকুর খনন করে ফেললেন। তো ওই ব্যক্তি আপনার ভয় কিছু না বলে আদালতে গেল, মামলা দায়ের করলো। তো আপনার উপর একটা ইনজাংশন দেওয়া হইলো যে আপনি কি করবেন না, ওই সম্পত্তিতে আর যাবেন না, আপনার সম্পত্তি না, নিষেধাজ্ঞা দিলাম। এখন আপনি যেখানে পুকুর খনন করছেন সেটার কি হবে? তো তখন এই 55-এর আশ্রয় নিয়ে বিচারক আপনাকে আদেশ করবে যে 55-এর অধীনে আপনাকে ম্যান্ডেটরি ইনজাংশন দেওয়া হচ্ছে, আপনি কি করেন ওই পুকুরটা ভরাট করেন, যে মাটিটা আপনি খনন করছেন সেটা নিয়ে আসে অবশ্যই আপনাকে ভরাট করতে হবে। বাধ্যতামূলক ইনজাংশন হচ্ছে এইটা। আর নেগেটিভ ইনজাংশন যেটা, সেটা হচ্ছে যে একদম সিম্পল কথা যেটা মনে রাখবেন, যারা ইয়াং বয়সের ছেলে মেয়ে তারা যে ধারণা নিয়ে বড় হয় যে তুমি যদি আমার না হও কারো হবা না। মানে হচ্ছে আপনি একজন সিঙ্গারকে হয়তো ধরেন যে আপনি কি করলেন, তাকে ইনভাইট করলেন আজকে কত 21 তারিখে একটা গানের অনুষ্ঠানের জন্য। আপনার প্রতিপক্ষ কি করলো, টাকা পয়সা বেশি দিয়ে তাকে আরেক জায়গায় ওই একই দিনে নিয়ে গেল। আপনি যদি আগে থেকে জানতে পারেন, আপনি আদালতে যাই একটা নেগেটিভ এগ্রিমেন্ট পালন করার জন্য বাধ্য করতে পারেন যে তুমি আমার এখানে যেহেতু গান গাইবা না, তার এখানেও গান গাইতে পারবা না। তার মানেটা কি হচ্ছে, যে আপনার সাথে কোনো একটা চুক্তি করছে কাজ করার জন্য, সে যদি না করে, যদি অন্য কোথাও করতে চায়, আপনি তাকে বাধ্য করতে পারবেন যে সে অন্য কোথাও যাতে না করে। এখন বলবেন যে ভাই আদালত তো তাকে এইখানে গান গাওয়ার জন্য বাধ্যতামূলক করতে পারতো। তো এখানে চুক্তির কিছু নির্দিষ্ট নিয়ম আছে ইনজাংশনে, যে ব্যক্তিগত ক্যাপাসিটি, গান গাওয়াটা গায়কের নিজস্ব ক্যাপাসিটি। এখন তাকে আদালত বাধ্য করতে পারে না যে আপনি গান গান, তাকে এইটা বাধ্য করতে পারবে যে আপনি চুপ থাকেন। তো ওইটাকেই বলে যে নেগেটিভ এগ্রিমেন্ট। যে পজিটিভটা তো আদালত পারতেছে না, কারণ তার ব্যক্তিগত সেটা ইচ্ছে বলতে পারে যে আমার গলা খারাপ, আমার ভালো লাগতেছে না, আমি অসুস্থ, আমার মুড নাই। তো এই জন্য আদালত তাকে নেগেটিভ এগ্রিমেন্টের অধীনে ইনজাংশন দিবে যে আপনি ওই দিন গানই গাইতে পারবেন না। তো এইটা হচ্ছে আমাদের টোটাল সুনির্দিষ্ট প্রতিকার আইনের, যদি আমরা বলি মূল থিম বা মূল বিষয়বস্তু। যখনই আপনি নিজেই সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়বেন, আমরা আবারও বলি যে বারবার আপনি তামাদি আইনের অনুচ্ছেদগুলো একসাথে মিলিয়ে নিবেন, তাহলে আপনার জন্য আইনটা অনেক সহজ এবং ইজি মনে হবে। এখন গত ক্লাসে আমাদের তামাদি আইনের শুধু সেকশন অংশটা ছিল, তো সেক্ষেত্রে আমাদের অনুচ্ছেদ অংশটা কিন্তু ছিল না। তো সেটা আমরা আমাদের ক্লাসে করব, তারপরেও জাস্ট বেসিক একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। যেহেতু এই দুইটা আইন একই সাথে, যখন আপনি রিভিশনও দিবেন, তামাদি আইন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন একই সাথে দিবেন, তাহলে দুইটা আপনার 20 + 20 40 মার্ক আপনার জন্য সবসময় একই সাথে পড়তে হবে। সরি,
10 + 10 20 মার্ক আপনার জন্য একই সাথে কি করতে হবে, রিভিশনটা দিতে হবে। তো দেখেন আমরা যদি দেখি আমাদের অনুচ্ছেদ 1 থেকে নিয়ে 149 পর্যন্ত টোটাল 149টা বিভিন্ন প্রকার মামলা দায়ের করার তামাদি দেওয়া আছে। অলরেডি গত ক্লাসে আপনারা জানছেন যে তামাদি আইনের 3 ধারা বলে যে এই মূল মামলা দায়েরের তামাদি কোনোভাবেই বৃদ্ধি করা যায় না। একটা তামাদির দোষে যদি মামলা খারিজ হয়, দেওয়ানি মূল মামলা কোনোদিন কোনো আদালত ইচ্ছা করলে সময়সীমাটা বর্ধিত করতে পারবে না, বিলম্ব মকুব করা যায় না। 5 ধারার অধীনে অলরেডি আপনাদের জানার কথা। এখন আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন যে কেন যাবে না, বিচারক বা অন্য পক্ষ যদি সন্তুষ্ট হয় কেন যাবে না। কারণ আইনের ওই ধারার মধ্যেই বলতেছে যে যদি বিবাদী যদি তার ডিফেন্সে তামাদির কথা নাও বলে, এই তামাদি দোষে মামলা খারিজ করতে হবে, এটা বিচারকের জন্য বাধ্যতামূলক। যে যেহেতু তামাদিতে এটা বারিত, এটা পক্ষ বিপক্ষের বিষয় না, এটা আইনের বিষয়, বারিত করতেই হবে। মূল কারণটা হচ্ছে দেখেন সময়সীমা 90 দিন থেকে শুরু করে 60 বছর। এখন একজনকে যদি আপনি 60 বছর সময় দেন, আর যদি সে 60 বছর পরে আসে আরো সময় চায়, এটা একটা অবাস্তব কল্পনা। তো এই জন্য বলতেছে যেহেতু আমরা তামাদির অনুচ্ছেদে এত বেশি পরিমাণ সময় দিছি একটা দেওয়ানি মূল মামলা দায়ের করার জন্য, তাই কোনোভাবেই কোনো আদালত কোনো পক্ষ কোনো প্রকার চুক্তি করে বিচারক ইচ্ছা করে জীবনেও কোনোদিন দেওয়ানি মূল মামলা দায়েরের সময়সীমা বর্ধিত করতে পারবে না। তো এই জন্য ওয়ার্ডার 7 রুল 11 অনুযায়ী প্রতিটা দেওয়ানি মামলা তামাদিতে যদি বারিত হয়, প্রথম শুনানিতেই বিচারকের উচিত সেটাকে খারিজ করে দেওয়া। তো নর্মালি বাংলাদেশে হয় না, এজন্যই এত মামলার জট। তো নর্মালি দেখেন সর্বনিম্ন হচ্ছে 90 দিন, এরপরে 6 মাস, তারপরে 1 বছর, তারপরে 2 বছর, তারপরে 3 বছর, 6 বছর, 12 বছর, 30 বছর এবং 60 বছর। এটা আগে আপনি একদম মুখস্থ করবেন যে 90, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপরে 6, 12, 30 এবং 60। আর এখন আপনি যদি তা আমাদের 149টার মধ্যে মিলাইতে চান, এইটাও একবার নিজে নিজে মিলানোর চেষ্টা করবেন যে 90 দিনের বর্তমানে শুধু একটাই অনুচ্ছেদ আছে 2 নাম্বার, 6 মাসের শুধু একটাই আছে 3 নাম্বার, আর 1 বছরের 5 থেকে নিয়ে 31 পর্যন্ত অনুচ্ছেদ গুলা 1 বছর তামাদি বোঝায়। এরপরে 32 থেকে 36 হচ্ছে আমাদের 2 বছর, আর 37 থেকে 115 মাঝখানে এই যে 113 আর 14, এই দুইটা সর্বশেষ তামাদি আইনের সংশোধনের কারণে 1 বছর করা হয়েছে, নইলে পূর্বে এদেরও 3 বছরই ছিল। তাহলে 37 থেকে 115, আর 116 থেকে 120 6 বছর, এটা মনে রাখবেন। 121 থেকে 144 12 বছর। 145 থেকে, যদিও 5টা এখানে উঠে নাই, 45 থেকে 146 এখানে 30 বছর, আর 47 থেকে 49 হচ্ছে 60 বছর। আগে এই বেসিকটা আপনি নিজে কয়েকবার লেখার চেষ্টা করবেন মুখস্থ আসতেছে কিনা। এর পরবর্তীতে ভিতর থেকে মোটামুটি 20টার মতো তামাদি মুখস্থ করলেই যথেষ্ট, টোটাল 149টা কিন্তু পড়তে হবে না, যেটা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দেখার চেষ্টা করব। এরপরে দেখেন আপিলের ক্ষেত্রে যখন আপনি যাবেন, আপিলের ক্ষেত্রে টোটাল দেওয়ানি আপিলের জন্য 4টা, ফৌজদারি আপিলের জন্য 4টা, 8টা অনুচ্ছেদ দেওয়া আছে। তো এই 8টা অনুচ্ছেদে আপনি নানা প্রকার ভাবে মনে রাখতে পারেন, তবে এই 8টা থেকে একটা এমসিকিউ আপনি পাবেনই পাবেন, পরীক্ষায় থাকেই। তাই এইটা যাতে আপনার কোনোভাবে ভুল না হয়, হয় আপনি বুঝে মুখস্থ করেন অথবা না বুঝে মুখস্থ করেন, যেভাবে করার করেন, আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে এই 8টা অনুচ্ছেদ। তবে সবচেয়ে ইজি হচ্ছে আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি যেটা করার চেষ্টা করতে পারেন, যেহেতু 150 থেকে নিয়ে 157 এটা আসছে, এখানে দেওয়ানি ফৌজদারি কিন্তু ধারাবাহিক ভাবে দেওয়া নাই, মিক্সড দেওয়া আছে। তবে সর্বপ্রথমটা ফৌজদারি দিয়ে শুরু হয়েছে 150, যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলটা 7 দিনে করতে হবে, সর্বনিম্ন সময় তামাদি আইনের মধ্যে। আর এটা হচ্ছে 157, এটার ক্ষেত্রে বলতেছে যে আমরা কি করতে পারবো, খালাসের বিরুদ্ধে আপিলটা 6 মাসের মধ্যে করতে পারবো। তাহলে এই দুইটা আগে মুখস্থ করবেন। 150 হচ্ছে সর্বনিম্ন সময় 7 দিন, আর 157 হচ্ছে সর্বোচ্চ সময় 6 মাস। দুইটাই হচ্ছে আমাদের ফৌজদারির জন্য। এই দুইটা যখন আপনি মুখস্থ করে ফেললেন, এরপরে আসেন আপনি 51, 52, 53, তিনোটাই হচ্ছে আমাদের কিসের জন্য, দেওয়ানি মামলার জন্য। তাহলে 51, 52, 53 তিনোটাই আমাদের হচ্ছে দেওয়ানি মামলার জন্য। 51তে নর্মালি বর্তমান বাংলাদেশে এইরকম মামলা হয় না, হাইকোর্ট নিজের এখতিয়ারে সরাসরি কোনো মামলা গ্রহণ করে না।
কিছু কিছু রেয়ার মামলা আছে যেগুলো চাইলে আপনি মামলাটা আপনার ওই সহকারী সিনিয়র যুগ্মের আদালতে দায়ের না করে সরাসরি হাইকোর্ট তার মূল এখতিয়ার প্রয়োগ করে মামলাটা হাইকোর্টে শুনতে পারে। যদি কোনো এরকম মামলা কোনোদিন শোনার পরে তার বিরুদ্ধে যদি আপিল করতে চান, সেই ক্ষেত্রে সময়সীমা 20 দিন। তার মানে এটা একটা ব্যতিক্রমী জিনিস যেটা বর্তমানে অস্তিত্ব নাই। মানে নর্মালি হাইকোর্ট তার মূল এখতিয়ারে মামলা শুনে না, এটা মনে রাখবেন। দেওয়ানি মামলা খুব কমই শুনে। তো তাহলে আমরা হাইকোর্ট যদি মূল এখতিয়ার প্রয়োগ করে কোনো দেওয়ানি মামলা রায় দেয়, তার বিরুদ্ধে যখন আমরা আপিলের ডিভিশনে আপিল করব, তার সময়সীমা দেওয়া আছে এখানে 20 দিন, খুবই তাড়াতাড়ি। এরপরে যদি আমরা দেখি 152টা আপনার জন্য গুরুত্বপূর্ণ। 152 বলতেছে যে জেলা জজের নিকট আপিলটা আমরা 30 দিনে করব। এখন আপনার কাজ হচ্ছে বাংলাদেশে যেই বিচারকরা আছেন, অর্থাৎ যারা সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম, অতিরিক্ত, জেলা জজ, এদের ক্রমটা আগে মুখস্থ করবেন। তো এদের মধ্যে এই 3 জনের আদালতে আমরা মামলা দায়ের করি, কার কাছে? সহকারী জজ অথবা সিনিয়র অথবা যুগ্ম। এখন এদের আদেশের বিরুদ্ধে আমরা কার কাছে যাই? জেলা জজের কাছে যাই। এখন আপনার এখানে শুধু বলা আছে যে জেলা জজের নিকট আপিল কত? 30 দিনে। এখন আপনার এমসিকিউ লেখা আছে, দেখেন যে সহকারী জজের আদেশের বিরুদ্ধে বা ডিক্রির বিরুদ্ধে কত দিনে আপিল। এখন আপনি বলবেন যে এটা তো আমি পড়ি নাই। অথবা বলা আছে যে সিনিয়র সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে, অথবা দেওয়া আছে যে যুগ্ম জেলা জজের। তাহলে আপনি এই বেসিকটা আগে জানবেন যে জেলা জজের কাছে কার মামলাগুলার আপিল আসে। সহকারী, সিনিয়র, যুগ্ম, এই 3 জনের কাছে আমরা যে মামলা দায়ের করি, এগুলার বিরুদ্ধে যখন সংক্ষুব্ধ হই, তখনই জেলা জজের কাছে যাই। তাহলে এটা অন্যভাবে একটু পড়ার চেষ্টা করবেন, যে সিনিয়র, সহকারী, সিনিয়র এবং যুগ্ম, এই 3 জন বিচারকের ডিক্রির বিরুদ্ধে আমরা জেলা জজের নিকট আপিল করি। সময় হচ্ছে 30 দিন। জাস্ট এইটা মনে রাখবেন। আরেকটা 53তে যেটা বলতেছে সেটা হচ্ছে যে লিভ টু আপিল। এখন নর্মালি লিভ টু আপিল গুলা যদি আইনের মধ্যে বলতেছে, যদি আমাদের সাবঅর্ডিনেট কোর্টে যদি আপনি যে কোনো একটা জিনিসের জন্য লিভ টু আপিল দায়ের করছেন, সাবঅর্ডিনেট কোর্ট সেটা প্রত্যাখ্যান করছে, আপনার দরখাস্তটা রিজেক্ট করে দিছে, এখন আপনাকে হাইকোর্টে লিভ টু আপিল দায়ের করতে হবে। ওই লিভ টু আপিল দায়ের করার যেটা নিম্ন আদালত প্রত্যাখ্যান করছে, তার বিরুদ্ধে আপনি হাইকোর্টে যাচ্ছেন। এই যে লিভ টু আপিল মানে হচ্ছে একটা আপিল করার অনুমতির প্রার্থনার দরখাস্ত। তাহলে লিভ টু আপিলের সহজ বাংলা হচ্ছে আপিল করার অনুমতি দরখাস্ত। তো এটার জন্য সময়সীমাও দিয়েছে তারা 30 দিন। তো এরপরে তারা বলতেছে যে এই যে 151তে আমরা পড়লাম, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আমরা যদি আপিল বিভাগে আপিল করতে চাই কি করতে হবে? 20 দিনে। অথবা 153তে আমরা যেটা পড়লাম যে লিভ টু আপিল, এটা ছাড়া অন্য কোনো মামলায় যদি আমরা হাইকোর্টে আপিল করতে চাই। এখন এই ক্ষেত্রে আপনার একটা ব্যতিক্রমী জিনিস মনে রাখতে হবে, এমসিকিউ, যে কোন মামলার আপিল হাইকোর্টে যাইতে পারে। তো আপনি যখন কি করবেন, ধরেন যে আমরা জানি 15 লাখ টাকা পর্যন্ত সহকারী জজের কাছে মামলা দায়ের হয়, 15-র বেশি এবং 25 পর্যন্ত মামলা দায়ের হয় যুগ্ম সিনিয়র সহকারী জজের কাছে। আর 25-এর বেশি হইলে ওই মামলাটা দায়ের হয় যুগ্ম জেলা জজের কাছে। এটা হচ্ছে মামলা দায়ের। কিন্তু আপিলের ক্ষেত্রে জেলা জজের কাছে জেলা জজ শুধুমাত্র 5 কোটি টাকা পর্যন্তই কি করতে পারে? মামলার আপিল শুনতে পারে। এখন আপনাকে যদি একটা কাল্পনিক দিয়ে দিল যে 50 কোটি টাকার মামলার একটা আপিল আমরা কত দিনের মধ্যে দায়ের করব, তাহলে এই বেসিক নলেজটা আপনার থাকতে হবে যে জেলা জজ 5 কোটি টাকার বেশি কোনো আপিল শুনতে পারে না। 5 কোটি টাকার আপিল সেটা সরাসরি হাইকোর্টের একক বেঞ্চের কাছে যায়। তো তখন সময়সীমা আমরা পাবো কত দিন? 60 দিন পাবো। তাহলে নর্মাল দেওয়ানি মামলা আমরা যে 3 আদালতে দায়ের করি, এদের আপিল 30 দিন। শুধু একটাই ব্যতিক্রম হচ্ছে, যদি মামলার ভ্যালু 5 কোটি বা তার বেশি হয়, তখন সেটা আপিল আমরা জেলা জজের কাছে করতে পারি না, সরাসরি হাইকোর্টে একক বেঞ্চে করতে হয়। একটু বেশি সময় পাবো, 60 দিন। এই জিনিসটা একটু মনে রাখেন, তাহলে বাকিটা আপনার মুখস্থ রাখতে হবে না। তাহলে আজকে থেকে আপনি এইভাবে চার্ট করবেন যে সহকারী, সিনিয়র, যুগ্ম, এই 3 জনের কাছে মামলা দায়ের করলেন। মামলার ভ্যালু যদি 5 কোটির নিচে হয়, তাহলে জেলা জজের কাছে যাবে আপিল, 30 দিনে আপিল দায়ের করতে পারবেন। কিন্তু যদি মামলার ভ্যালু 5 কোটির বেশি হয়, জেলা জজের কাছে আপিল করা যাবে না, আপিলটা চলে যাবে হাইকোর্টে। আমরা 60 দিন সময় পাবো, যেটা বলতেছে 156 নম্বর অনুচ্ছেদ। এখন ফৌজদারির ক্ষেত্রে দুইটা অলরেডি আমরা মুখস্থ করছি, 150 7 দিনে, আর 6 মাস 157 খালাসের বিরুদ্ধে আপিল। মাঝখানে বাকি আছে শুধু দুইটা।
তো নর্মালি একটা জিনিস মনে রাখবেন, এই যে আমাদের ম্যাজিস্ট্রেট আদালত যে রায়গুলা দেয়, সেটা ফার্স্ট ক্লাস হোক অথবা সেকেন্ড ক্লাস হোক অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক, এইগুলার হচ্ছে আমাদের 30 দিন। দেখেন 154 বলতেছে যে হাইকোর্ট ছাড়া আপনি যখন ম্যাজিস্ট্রেটের আদেশের বিরুদ্ধে দায়রা জজের কাছে কি করবেন, যে কোনো একটা আপিল দায়ের করবেন, এটা হচ্ছে 30 দিন। তাহলে হাইকোর্ট ছাড়া অন্য জায়গায় মানে দায়রা জজের কাছে যখন আপিল দায়ের করবেন, আপিল হচ্ছে 30 দিন। তাহলে আমরা এখন 60 দিন কখন করতে পারবো? তো 60 দিনটা হচ্ছে যে কি, আমরা 150-এ জানি 7 দিনের মধ্যে কি করতে হবে, মৃত্যুদণ্ড সে বিরুদ্ধে আপিল করতে হবে। আর 157-তে জানি 6 মাসের মধ্যে আমরা খালাসের বিরুদ্ধে আপিল করতে পারবো। তো বলতেছে 150 এবং 157 ব্যতীত যদি অন্য কোনো মামলায় আমরা কি করি, হাইকোর্টে যদি আমাদেরকে আপিল করতে হয়, সেই ক্ষেত্রে আমরা 60 দিন সময় পাবো। তো অন অ্যাভারেজ দেওয়ানি বলেন আর ফৌজদারি বলেন, তাহলে একটা জিনিস পাইলেন, যদি মামলার আপিল হাইকোর্টে যায়, যেহেতু হাইকোর্টে আপনারা জানেন মামলার জট বেশি থাকে, বিচারক কম থাকে, তাই সময়টা একটু বেশি পান, 60 দিন করে। দেওয়ানি মামলাও 60 দিন পান, ফৌজদারি মামলায় কিন্তু 60 দিন পান। তো মূলত এটাই ছিল আজকে আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং পাশাপাশি হচ্ছে তামাদি আইনের অনুচ্ছেদ রিলেটেড ক্লাস। আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন। জি, আশা করি আপনারা